আসসালামু আলাইকুম। আজকের লেট নাইট আড্ডাতে আমি তোদের সকলকে স্বাগতম জানাচ্ছি। অনেকে হয়তো ভাবতেছিস বা ভাবতেছেন বা ভাবতেছো যে হচ্ছে রকুন ভাইয়া এটা আবার কোন ট্রেন্ড শুরু করলো, প্রতিদিন 12:30টার সময় লাইভে আসা। তো টেলিভিশনে লেট নাইট শো হয়, কত জায়গায় লেট নাইট শো হয়, আমরা এখন থেকে পিপিএস এ দরকার প্রয়োজনে লেট নাইট শো শুরু করে দিচ্ছি। হ্যাঁ, তোরা এই লেট নাইট শো থেকে যাতে একদিকে যেমন আমরা আমাদের প্রয়োজনীয় ইনফরমেশনগুলো নিতে পারবো, অন্যদিকে আমরা এখানে কিছু মজা করব, আড্ডাবাজি করব, আমরা সুখ দুঃখের গল্প শেয়ার করব, ঠিক আছে? তো তো আজকের লেট নাইট শোর একটা টপিকও কিন্তু সিলেক্ট করা আছে। অন্যান্য দিন মানে গতদিন যেরকম কোনো টপিক ছাড়া ছিল, আজকে আমরা মোটামুটি একটা টপিক ফিক্সড করছি। এখন কতটুকু যে টপিকের মধ্যে থাকতে পারবো সেটা বলা যাচ্ছে না, কারণ কিউএনএ সেশন আছে, তোদের প্রশ্নগুলোর উত্তর তো আমরা অবশ্যই দিব। তো বিশেষ করে তোরা একটা কাজ কর, 2020 যারা এবার ভর্তি পরীক্ষার্থী তাদের এই বন্ধুদের একটু বেশি বেশি করে মেনশন কর। আমরা আজকে ভার্সিটি ভর্তি প্রস্তুতি নিয়ে একদম একটা কোপানো আড্ডা দেবো ইনশাল্লাহ। তো এখন আমাদের সাথে অলরেডি অনেকে জয়েন করছিস। সানজিদা আসিস আমাদের সাথে, আমাদের সাথে বিথি জয়েন করছিস, আমাদের সাথে কল্যাণ রয় আসিস। হ্যাঁ থাক, সমস্যা নাই, আমাদের সাথে সানজিদা আসিস। তো প্রত্যেককে ছোট্ট একটা কাজ করতে হবে লক্ষ্মীরা, একটা কাজ করতে হবে, তোরা ক্লাসটা শেয়ার করে দে। আর ক্লাসটা শেয়ার করে দে প্লাস 2020 এবং 2021 ব্যাচের বন্ধুদের একটু বেশি বেশি করে মেনশন করে দে। তো প্রত্যেককে একটু বেশি বেশি করে মেনশন দে, কারণ আজকের আলোচনার টপিকটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। তোদের অনেক অজানা ইনফরমেশন পাবে আজকে থেকে, একটা পরিপূর্ণ গাইডলাইন পাবে আজকের ক্লাস থেকে। সুতরাং এই ক্লাস কিন্তু কারোই মিস করা যাবে না। তো আমি একটু তোদের সাথে সাথে পরিচিত হই। আচ্ছা, কারা কারা আছিস যে আজকে ফার্স্ট ক্লাস করতেছিস? আচ্ছা, আজকে যে আমাদের লাইভ ক্লাস ছিল, আজকের লাইভ ক্লাসটা তোরা কেমন ফিল করছিস? যারা যারা ক্লাস করছিস, আজকে সকালে একটা ক্লাস হয়েছে ম্যাথমেটিক্সের আর রাতে একটা ক্লাস হয়েছে ফিজিক্সের। সকালে আমরা জটিল সংখ্যার সরলীকরণ দেখছি আর রাতে আমরা দুইয়ের ম্যাজিক দেখছি। তো এই দুইটা ক্লাস কারা কারা করছিস একটু আমাকে কমেন্ট করে বল, এবং তোদের ক্লাসের ফিলিংসটা আমাকে একটু বল। আদৌ কি তোরা বুঝতে পারতেছিস না, বুঝতে পারতেছিস না? পড়াশোনা কি আগের মতোই আছে না আগের চাইতে একটু ডিফারেন্ট? একটু তোদের অভিজ্ঞতাটা একটু আমার সাথে শেয়ার কর। ওকে, এখন আমাদের সাথে এবং তোরা একটু জানাতে থাক যে হচ্ছে এই জায়গায় শান্ত আসিস। শান্ত কেমন আছিস ভাইয়া? আমাদের সাথে নকিব আসিস, আমাদের সাথে ইস্তিয়াক জয়েন করছিস, অনেকে মেনশন করতেছিস। যারা যারা মেনশন করতেছিস তাদের অনেক ধন্যবাদ। সাগর, লক্ষ্মী, ক্লাস মিস করিস কেন? তো মামুন আছে, মাসুম জয়েন করছিস, ওয়ালাইকুম সালাম। আচ্ছা, এখানে ইন্তিসার, ইশরাক। ইশরাক কেমন আছিস ভাইয়া? তোরা অনেক মিস করি। আমাদের সাথে ইমন জয়েন করছে, আমাদের সাথে মেরি আছে, ইমন আছে, দ্যাটস গ্রেট। আমাদের সাথে একটু প্রত্যেককে একটু বন্ধুদের মেনশন কর, তাহলে বন্ধুরাও আসুক, আমরা ক্লাসটা শুরু করব এখনই। এই জায়গায় তাইমুন লাগছে, খুব ভালো লাগছে, দ্যাটস গ্রেট। ইস্তিয়াক বলছে অস্থির লাগছে, থ্যাংক ইউ। আকাশ বলছে ভাইয়া ক্লাস ভালো ছিল। আসলে তোরা অনেক ভালো বুঝিস এই কারণে। আরেকজন বলছে আমি সুমাইয়া। সুমাইয়া কেমন আছিস লক্ষ্মী? এই জায়গায় তাহমিদ হোসেন সাফাত বলছে তুই আসিস, থ্যাংক ইউ। সামিউল বশির ভাইয়া দেখি মোটা হয়ে গেছেন, লকডাউনে ভাই খাওয়া আর বসে থাকা ছাড়া তো কোনো কাজ নাই। তো বিথি বলছে অসাধারণ ক্লাস ছিল দুটি, থ্যাংক ইউ বিথি। বিথি একটু তোমার ফ্রেন্ডদের একটু মেনশন করো। এই জায়গায় সানজিদা বলছে ও করছে অনেক ভালো লাগছে, তো থ্যাংক ইউ। তো তোরা একটু বন্ধুদের মেনশন করতে থাক, আমরা ক্লাস শুরু করব। তো দিদারুল ইসলাম ইমন বলছে ভাইয়া পুরাই আগুন। ও দ্যাটস গ্রেট। আসলে তোরা আগুন, তোরা এক একটা আগুন, পোলা তো নয়, সে তো আগুনেরই গোলা। তো মাসুম, পারভেজ আহমেদ বলছে ভাই আমাদের আপাতত কি পড়া উচিত, অ্যাডমিশন কোশ্চেন ব্যাংক কিনা বা এইচএসসি 2021? আসলে আজকে আমাদের তো আলোচনার টপিক ফিক্সড ভার্সিটি অ্যাডমিশন প্রিপারেশন, আমরা এটার মধ্যে থাকার চেষ্টা করব।
ওকে, তাহলে আমরা আস্তে আস্তে একটু শুরু করার চেষ্টা করি। এই জায়গায় ভার্সিটি, এখন এখানে ভার্সিটি অ্যাডমিশন টেস্টের কথা বললে আমরা যারা সায়েন্সের স্টুডেন্ট আছি তাদের জন্য মোটামুটি বেসিক অপশন হলো দুইটা। তার মানে তুই দুইটা ওয়েতে প্রিপারেশন নিতে পারবি ভার্সিটি ভর্তি প্রস্তুতির জন্য। একটা হলো কি, একটা হলো সায়েন্স থেকে সায়েন্স, আরেকটা হলো তার মানে কি তুই সায়েন্স থেকে সায়েন্সের সাবজেক্টগুলোতে যাবি, তুই ইঞ্জিনিয়ারিংয়ে যাবি। ভার্সিটিতে কিন্তু ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো পড়ার সুযোগ আছে, আবার বায়োলজিক্যাল সাবজেক্টগুলো পড়ার সুযোগ আছে। হ্যাঁ, তো এই জায়গায় তোর যদি এইরকম আইআইটি, সিএসসি, ট্রিপলি, নিউক্লিয়ার সায়েন্স, নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং, রোবোটিক্স অ্যান্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, এরকম ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো, অথবা পিওর সাবজেক্ট যেগুলো আছে যেমন ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, আবার অ্যাপ্লাইড বায়োলজির যে সাবজেক্টগুলো আছে ফার্মেসি, বায়োকেমিস্ট্রি, তারপরে হচ্ছে বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি, তারপর জেনেটিক ইঞ্জিনিয়ারিং, এই সাবজেক্টগুলো অর্থাৎ সায়েন্স টু সায়েন্স হলে এটা হচ্ছে এক ধাঁচ। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক ইউনিট নামে পরিচিত, কিন্তু সব বিশ্ববিদ্যালয়ে যে এটা ক ইউনিট তা না, কোনো কোনো বিশ্ববিদ্যালয়ে এটা একাধিক ইউনিটে ভাগ করা। যেমন আমি যদি জাহাঙ্গীরনগরে বলি, সায়েন্স টু সায়েন্সটা হচ্ছে 3টা ইউনিটে ভাগ করা, একটা হচ্ছে এ ইউনিট, আরেকটা হলো ডি ইউনিট, আরেকটা হলো এইচ ইউনিট। ঠিক আছে, তার মানে হয়তো বিভিন্ন ইউনিভার্সিটিতে ইউনিট বিভিন্ন নামে, বাট একটা স্টেপ হচ্ছে সায়েন্স টু সায়েন্স। আরেকটা কি আছে যে এখন আমি এতদিন সায়েন্স পড়ছি, সায়েন্স ভালো লাগতেছে না, আমি অ্যাডভোকেট হতে চাই, আমি ইকোনমিক্স নিয়ে পড়তে চাই, অর্থাৎ আমি আর্টস কমার্সের সাবজেক্টগুলোর দিকে যাইতে চাই, তাহলে তোদের জন্য অপশন হলো সায়েন্স টু বিভাগ পরিবর্তন, যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিট নামে পরিচিত। এরকম সব বিশ্ববিদ্যালয়ে এরকম বিভাগ পরিবর্তনের সুযোগ আছে। তো সবাই আমাকে একটু বল, তোদের মধ্যে কাদের কাদের চিন্তা ভাবনা আমি সায়েন্স থেকে সায়েন্সেই থাকবো, আর কাদের কাদের চিন্তা ভাবনা আমি সায়েন্স টু বিভাগ পরিবর্তনে যাব। তো আমরা এই দুইটা পার্ট নিয়ে একটু কথা বলবো। অবশ্যই সায়েন্স টু সায়েন্স এই পার্টটাই আমরা বেসিক্যালি জোর দিয়ে কথা বলবো, আর ওইখানে যতটুকু না বললেই না। এবং তোরা আমাকে একটু কমেন্টে জানা তোদের সবার ড্রিম সাবজেক্ট কোনটা, ড্রিম সাবজেক্ট কোনটা। আমরা ফার্মেসি আছে, জেনেটিক ইঞ্জিনিয়ারিং আছে, মাইক্রোবায়োলজি আছে, বায়োলজিক্যাল সাবজেক্টগুলোর দিকে যদি বলি, আর ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট বললে সিএসসি আছে, আইটি আছে, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং আছে, তারপরে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং আছে, রোবোটিক্স অ্যান্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং আছে। তো এই জায়গায় তোদের কার কোনটা ফেভারিট সাবজেক্ট এটা আমাকে একটু জানা, দেখি কোন সাবজেক্টের প্রতি মানুষের প্যাশন সবচেয়ে বেশি, সবচেয়ে লোভনীয় সাবজেক্ট কোনটা, এটা আমাকে একটু জানাতে থাক। ওকে, এখানে দেখি সবাই সায়েন্স টু সায়েন্স, তার মানে আমার মনে হচ্ছে আমরা এই জায়গায় এ ইউনিট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেটা ক ইউনিট, এটা নিয়ে কথা বললেই হবে। এখন আমরা তো এখানে সবাই সায়েন্স টু সায়েন্সের কথা বলছিস। কল্যাণ বলছিস ওর ফেভারিট সাবজেক্ট ম্যাথমেটিক্স, দ্যাটস গ্রেট। ম্যাথমেটিক্সকে বলা হয় হচ্ছে মাদার অফ সায়েন্স, আর ম্যাথমেটিক্স ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ গড। এখানে এই জায়গায় অনেকে বলতেছি সিএসসি, সুস্মিতার ফেভারিট সাবজেক্ট সিএসসি। ওয়াও সুস্মিতা, ইনশাল্লাহ। এবং আজকে কিন্তু আমরা আরো একটা জিনিস নিয়ে কাজ করব, যে আমরা ইউনিভার্সিটি নিয়ে সাবজেক্ট কোনটাকে বেশি প্রাধান্য দেব, এটা নিয়েও আলোচনা হতে পারে। তো আরো কি কি বিষয় নিয়ে আলোচনা হতে পারে, ভার্সিটি ভর্তি পরীক্ষা নিয়ে তোদের কার কি কি প্রশ্ন আছে, প্রশ্নগুলো আমাকে করতে থাক, আমি তোদের সবগুলা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো এখানে এই জায়গায় সাখাওয়াত বলছে ট্রিপলি, আবার হচ্ছে মারজান বলছে সিএসসি তে পড়তে চায়, সামিউল বশির সিএসসি তে পড়তে চায়, দ্যাটস গ্রেট। আরে সব তো দেখি সিএসসি। এই জায়গায় হচ্ছে আয়মান না ইয়ামান ইসলাম সিএসসি আর মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং। তাহলে তো তোমাকে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে পড়তে হবে যদি তুমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়তে চাও, কারণ পাবলিক ভার্সিটিগুলোতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নাই, সিএসসি আছে সব পাবলিক ইউনিভার্সিটিতে। ইস্তিয়াক বলছে হচ্ছে সিএসসি আর ম্যাথ, দ্যাটস গ্রেট। ফারহানুর বলছে যে হচ্ছে ফার্মেসি, দ্যাটস গ্রেট। আসিফ আবদুল্লাহ জেনেটিক্সে পড়তে চায়, ওয়াও ওয়াও। এখানে হচ্ছে আকাশ সাহা বলছে ড্রিম সাবজেক্ট কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং। তো ভাইয়া আইবিএ নিয়ে কিছু বলেন। আমি সরি ভাইয়া, আইবিএ নিয়ে আমি বলতে পারবো না, আমি এটার এক্সপার্ট না। আমি যেটা নিয়ে এক্সপার্ট না আমি সেটা নিয়ে ধারণা দিতে যাব না অবশ্যই। তো এই জায়গায় রঞ্জন বলছে সিএসসি অ্যান্ড ট্রিপলি, ওয়াও দ্যাটস গ্রেট। তো অনেকে ফার্মেসি বলতেছে, ট্রিপলি বলতেছে। তো কোনটা যে আসলে জয় হয়, ভাইয়া কুয়েটে এক্সাম দিতে কত পয়েন্ট লাগে? তো
তো এখানে বুয়েট কুয়েট রুয়েট চুয়েট তোদের জন্য আমি একটা গুরুত্বপূর্ণ অ্যানাউন্সমেন্ট দেই। আমরা 14 তারিখ রাত 9টার সময় আমরা ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন প্রিপারেশন A to Z এর উপরে একটা স্পেশাল ওরিয়েন্টেশন ক্লাস করাবো অনেক বড় করে। কয় তারিখ খুব ভালো করে শুনে রাখিস, 14 তারিখ রাত 9টায়, সোমবার যথাসম্ভব। ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন প্রিপারেশনের A to Z এর উপরে একটা ডিটেলস ক্লাস হবে। সেখানে কোন ইউনিভার্সিটিতে ভর্তি হতে কি লাগবে, ইঞ্জিনিয়ারিং এর জন্য তোরা কিভাবে পড়বি, কি কি কন্ডিশন আছে, অ্যাডমিশন ভর্তি সম্পর্কে যত তথ্য আছে, কিভাবে পড়লে সবচেয়ে কম প্রিপারেশন নিয়ে ভর্তি পরীক্ষায় ভালো করা সম্ভব ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায়, সেই জিনিসগুলা এবং তোদের কোশ্চেন অ্যান্ড আনসার সেশন, এই জিনিসগুলা নিয়ে আমরা একটা স্পেশাল ওরিয়েন্টেশন ক্লাস করাবো ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্টের জন্য। সেটা হবে 14 তারিখ রাত 9টায়। সবাই একটু নোট ডাউন করে রাখ, ওই সময় তোর যতই কাজ থাকুক না কেন তোরা ওই ক্লাসগুলোতে চলে আসবি। আর ভার্সিটিটা আমরা যথাসম্ভব 12 তারিখ করাবো, 12 তারিখে করাবো। ভাইয়া 2018 সালের এডিশন বই, এখন কি নতুন বই কিনবো কিনা? ভাইয়া এরকম নতুন বইয়ের কোনো ব্যাপার স্যাপার ভার্সিটি অ্যাডমিশনের জন্য নাই বা ইঞ্জিনিয়ারিং এর জন্য নাই। ভার্সিটি অ্যাডমিশন টেস্ট, ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্ট, এটা হলো টোটালি কনসেপ্ট বেসিস। তুমি একটা কনসেপ্ট শিখছো, সেটার তোমার প্রয়োগ আসবে, ঠিক আছে? এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা গেছে প্রশ্ন কমন পড়বে না, তোমার কনসেপ্ট কমন পড়বে। তুমি তোমার মাথা খাটিয়ে তুমি অঙ্কটার উত্তর দেবে। এক্ষেত্রে নতুন বই পুরাতন বই ফ্যাক্ট না। এটা মেডিকেলের জন্য ফ্যাক্ট করে, কারণ মেডিকেলে দেখা যায় প্রতি বছর বায়োলজিতে কিছু নতুন ইনফরমেশন অ্যাড করে, ওই নতুন ইনফরমেশন থেকে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন দিয়ে দেয়, একটা দুইটা প্রশ্ন দিয়ে দেয়। তো এই কারণে হয়তো মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য এটা ফ্যাক্ট হতে পারে, তাও সেটা বায়োলজির জন্য, ফিজিক্সের জন্য এটা ইম্পর্টেন্ট কিছু না। আমি যেটা জানি ফিজিক্সে, মেডিকেলের ফিজিক্সের যে প্রশ্ন হয় এটা একদম দুধভাত প্রশ্ন, একদম ইজি প্রশ্ন। একটা বেসিক কিছু জিনিস জানলে এগুলো সবগুলোর উত্তর পারা যায়। আলোর বেগ কত, এটা মেডিকেল ভর্তি পরীক্ষায় আসে, ঠিক আছে? এবং এটা পরপর 2বার আসছিল ভাইয়া। তো এবং তুমি একটা বস্তুকে 19.6 মিটার/সেকেন্ড বেগে নিক্ষেপ করছো, সর্বাধিক কত উচ্চতায় উঠবে, এই টাইপ প্রশ্ন আসে মেডিকেল ভর্তি পরীক্ষায় ফিজিক্সে। মেডিকেল ভর্তি পরীক্ষার ফিজিক্স প্রশ্ন অনেক ইজি হয়। আমি কেমিস্ট্রি বায়োলজি সম্পর্কে জানি না, আমি এটা নিয়ে কথা বলতে চাচ্ছি না এখন। আমি যে জায়গায় এক্সপার্ট, আমি সে জায়গাগুলো নিয়ে কথা বলবো। তবে মেডিকেলের ডিটেলস ভর্তি প্রস্তুতি সম্পর্কে কথা বলা যেতে পারে, আজকের বিষয় না। তো রুবায়েত বলছে কোচিং টিচার হতে চাই, আগে ভালো একটা জায়গায় চান্স পাও। আর এখন তাহলে আমরা আস্তে আস্তে শুরু করতে পারি। এই জায়গায় ওয়াও অনেকে জয়েন করছিস, বন্ধুদের একটু মেনশন করে দে। তাহলে আমরা আসি ভার্সিটি। এখন ভার্সিটি বললে আমরা প্রথমে যে ইউনিভার্সিটির কথা বলবো, ঢাকা ইউনিভার্সিটি। আমি প্রথমে একটা কথা বলি, এই ভার্সিটির প্রিপারেশন নিলে তোর কি কি কমপ্লিট হবে। ভার্সিটি আমি যে কথাগুলো বলবো, এই কথায় তোর সকল পাবলিক বিশ্ববিদ্যালয়, ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, তারপরে হচ্ছে জাহাঙ্গীরনগর, জগন্নাথ, কুমিল্লা, সব পাবলিক ইউনিভার্সিটি প্রিপারেশন হবে। সকল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং সকল কৃষি বিশ্ববিদ্যালয়, এগুলার প্রিপারেশন একই রকম, একই ধাঁচের মোটামুটি। হ্যাঁ, ইউনিট বেসিস একটু ভেরিয়েশন আছে, আমরা অত ডিটেলস হয়তো আজকে আলোচনা করব না, বাট এই সবগুলার প্যারালাল প্রিপারেশন মোটামুটি একই রকম। তো আমরা যদি বলি আসলে এখন ভর্তি পরীক্ষা, ভার্সিটি ভর্তি পরীক্ষা চ্যালেঞ্জিং, অনেকটা চ্যালেঞ্জিং। কেন? আগে শুধুমাত্র এমসিকিউ ছিল, কিন্তু এখন ম্যাক্সিমাম ভর্তি পরীক্ষায় এমসিকিউ আছে, রিটেনও আছে। আর কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা 100% রিটেন হয়ে গেছে। তো এই কারণে এখন তোমাকে এমসিকিউতেও জোর দিতে হবে, রিটেনেও জোর দিতে হবে। আমি যদি স্পেসিফিকভাবে ঢাকা ইউনিভার্সিটির কথা বলি, আমি ঢাকা ইউনিভার্সিটি যেহেতু নতুন অ্যাড করছে রিটেন, আমি রিটেন এই পার্টটা নিয়ে একটু বেশি কথা বলতে চাই আজকে। তো ঢাকা বিশ্ববিদ্যালয় রিটেনের জন্য, রিটেন হচ্ছে তোর ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি। তো এই রিটেনের জন্য কিভাবে প্রিপারেশন নেওয়া উচিত সেটা নিয়ে আমি একটু কথা বলি। তো তার আগে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার মান বন্টনটা বলি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অন্যান্য বছর হয় 200 নম্বরের, তবে এবছর ভর্তি পরীক্ষা হবে 120 নম্বরের। একটু কি আমাকে বলতে পারবি যে অন্যান্য বছর ভাইয়া 200 নম্বরে পরীক্ষা হচ্ছে, এবছর 120 নম্বরে ভর্তি পরীক্ষা হবে, এটা কিসের উপর ভিত্তি করে বললাম? একটু তোরা গেস করে বলতো দেখি কেন আমি বললাম এবছর ভর্তি পরীক্ষা হবে 120 নম্বরের উপরে। কারণ এই 200 নম্বরের মধ্যে 120 নম্বর হচ্ছে তোর রিটেন, এই যে আমার ভর্তি পরীক্ষা, আর 80 নম্বর হলো জিপিএ। আর এবছর জিপিএ এর যে অবস্থা, সবাই তো জেএসসি আর এসএসসিতে এ প্লাস পাওয়া স্টুডেন্ট, তার মানে এইচএসসিতে যদি গড়ে রেজাল্ট হয় তাহলে সবারই এ প্লাস থাকবে।
তার মানে দেখা গেছে যে 1 লাখ স্টুডেন্টের এ প্লাস হয়ে গেছে। তার মানে আসলে এবছর রেজাল্টের উপর যে নম্বর, সেই নম্বর যদি থাকেও সেই নম্বর এটা চান্স পাওয়ার ক্ষেত্রে কোনো ভেরি করবে না, ঠিক আছে। তো আর আরো একটা সম্ভাবনা আছে, এটা হতেও পারে তোর জিপি এর নম্বরটা কাউন্ট করবে না, কারণ এটা খুবই লজিক্যাল। যেহেতু এইচএসসি পরীক্ষা হয় নাই, পরীক্ষা হলো না, আর এসএসসি রেজাল্ট, এসএসসির সময় সবাই ভালো স্টুডেন্ট থাকে। তো এই কারণে তুই চিন্তা কর, এবছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা 120 নম্বরে পরীক্ষা হবে। তোমাকে এই 120 নম্বরে এই সারা বাংলাদেশে 1.5 লাখ শিক্ষার্থী, অন্যান্য বছর দেখা গেছে ঢাকা বিশ্ববিদ্যালয় 80,000 পরীক্ষা দেয়, কিন্তু এবছর কিন্তু 80,000 পরীক্ষা দেবে না। এবছর তোর পরীক্ষা দেবে মিনিমাম 1.5 লাখ শিক্ষার্থী, 1.5 থেকে 2 লাখ শিক্ষার্থী পরীক্ষা দেবে। কারণ এবছর যোগ্যতার কারণে পরীক্ষা দিতে পারবে না এমন শিক্ষার্থী হবে খুব কম। সবারই ভাই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের যোগ্যতা থাকবে। তো সবার যেহেতু ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের যোগ্যতা থাকবে, এই কারণে এবছর কম্পিটিশনটা হবে অনেক বেশি। অন্যান্য বছর যতটুকু কম্পিটিশন হইতো, এবছর কম্পিটিশনটা হবে তার দ্বিগুণ। এবং এবছর একদম রিয়েল প্রকৃত মেধাবীরাই চান্স পাবে। কেন প্রকৃত মেধাবীরা চান্স পাবে আমি বলতেছি, কারণ এবছর তোর পরীক্ষাটা হবে আগে জিপিএ তে। কেউ কোনো কারণে যদি মনে কর যে এসএসসি বা এইচএসসি তে ভালো করছে, ঠিক আছে, তো তখন ওই নাম্বারটা সেখানে গিয়ে যোগ হইতো। অনেক ভালো স্টুডেন্টের কোনো কারণে তার এইচএসসি পরীক্ষা খারাপ হয়ে গেছে, বা কুমিল্লা শিক্ষা বোর্ডের স্টুডেন্ট, কুমিল্লা শিক্ষা বোর্ডে এমনিতে আমরা জানি যে রেজাল্ট খারাপ হয়, একদম বিদঘুরে প্রশ্ন করে প্রতি বছর। তো এই যে বৈষম্যগুলোর কারণে অনেকে ভর্তি পরীক্ষা দিতে পারতো না, দেখা গেছে যে পর্যাপ্ত জিপিএ না আসার কারণে বুয়েটে পরীক্ষা দিতে পারতো না, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে পারতো না। তো এই বছর এই জিনিসটা হবে না, এই কারণে তোর পরীক্ষার্থী থাকবে বেশি, কম্পিটিশন হবে বেশি, এবং যাদের প্রকৃতপক্ষে মাথায় জিনিসটা আছে তারাই কিন্তু ভালো করবে সবচেয়ে। তো এই 120 নম্বরের পরীক্ষার মধ্যে তোর দুইটা পার্ট, একটা হলো এমসিকিউ আর একটা হলো রিটেন। এর মধ্যে এমসিকিউতে তোর হলো 75 নম্বর আর রিটেনে হলো তোর 45 নম্বর। এমসিকিউতে 75 নম্বর নিয়ে আমরা পরে কথা বলবো, আমরা আগে রিটেনে 45 নম্বর নিয়ে কথা বলি, কারণ এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিটেন নতুন ইন্ট্রোডিউস করছে, এটা নিয়ে আমাদের কৌতূহল আছে আসলে কোন টাইপের প্রশ্নগুলো আমাকে বেশি করতে হবে। এখন রিটেন 45 নম্বরের মধ্যে তোর হলো 4টা সাবজেক্ট, কি কি? ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি। তাহলে এই 4টা সাবজেক্টে তোর 45 নম্বরে পরীক্ষা হবে। এখন প্রত্যেকটা সাবজেক্টের জন্য তাহলে বরাদ্দ কত? 11.25 নম্বর। এখন 11.25 নম্বরের জন্য তোর কয়টা প্রশ্ন উত্তর করতে হবে? এখানে তুই মাথায় রাখবি প্রত্যেকটা প্রশ্নের জন্য নম্বর হলো 2 থেকে 5। তার মানে রিটেন পরীক্ষায় সর্বনিম্ন নাম্বার থাকবে 2 আর সর্বোচ্চ নাম্বার থাকবে 5। তার মানে প্রত্যেকটা প্রশ্নের মান 2 থেকে 5-এর মধ্যে থাকবে। তবে এবছর রিটেন পরীক্ষায় নম্বরগুলো ছিল হলো এরকম, প্রত্যেকটা প্রশ্নের নম্বর ছিল দেখা গেছে 3 করে 3 করে তো 3টা প্রশ্ন থাকছে, আরেকটা প্রশ্নের নম্বর ছিল 2.25। এই হলো 11.25। হ্যাঁ, যেমন ফিজিক্সে 4টা প্রশ্ন ছিল, অনুরূপভাবে ম্যাথেও 4টা প্রশ্ন ছিল। তো এইভাবে খেয়াল করো যে এভাবে তোমার 4টা প্রশ্নে 11.25 নম্বর থাকে। আমি ফিজিক্স প্রশ্ন আর ম্যাথ প্রশ্নের কথা যদি বলি, ফিজিক্সের 4টা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন ডাটা ছিল ভুল, এই একটা প্রশ্নের নম্বর সবাইকে দিয়ে দিছে, এবং এই প্রশ্নটা বুয়েটে আসা একটা কোশ্চেন ছিল গতিবিদ্যা থেকে, এবং আরেকটা প্রশ্ন বুয়েটে আসা প্রশ্নের ডাটা চেঞ্জ করে দিছে লিখিত পরীক্ষার। তার মানে কি, আমি মোটামুটি একটা আইডিয়া নিতে পারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিটেন পরীক্ষার প্রিপারেশনটা হচ্ছে বুয়েটের রিটেন স্ট্যান্ডার্ড। আমি তোকে এই জিনিসটা ফিজিক্স ম্যাথের ক্ষেত্রে বলতে পারি, এবং এটা অবশ্যই কেমিস্ট্রির জন্য মনে হয় সত্য হবে, আই ডোন্ট নো, যে হচ্ছে কারণ এই জায়গায় হচ্ছে আমি কেমিস্ট্রির কোশ্চেন নিয়ে কখনো অতটা ঘাটাঘাটি করি নাই। তো ফিজিক্স আর ম্যাথের জন্য তোকে আমি বলবো যে তুই যদি বুয়েট, কুয়েট, রুয়েট, চুয়েট এই ইউনিভার্সিটিগুলার আগে রিটেন প্রশ্নগুলার বেশি বেশি করে প্র্যাকটিস করিস, যে ফিজিক্স আর ম্যাথের জন্য বুয়েট, কুয়েট, রুয়েট, চুয়েটের আগে রিটেন পরীক্ষার প্রশ্নগুলো বেশি করে প্র্যাকটিস করিস, তাহলে ঢাকা ইউনিভার্সিটি রিটেনে তোরে বেগ পাইতে হবে না। আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা যদি আরেকটা কোশ্চেনের প্যাটার্ন আমি খেয়াল করছি, যে সেটা গত বছর ফিজিক্সের জন্য, যে ধর একটা প্রশ্নের মধ্যে তোর 2টা বা 3টা চাইছে, যেমন রিটেনে পর্যাবৃত্ত গতি থেকে একটা প্রশ্ন আসছিল, সেটা হলো সরল সন্ধিত স্পন্দন গতির একটা সমীকরণ দেয়া ছিল, সেখান থেকে তোর 3টা ডাটা চাওয়া হয়েছে। তার মানে এই 3টা ডাটা যে চাইছে, কোশ্চেনটা একটু ট্রিকি ছিল, প্রত্যেকটা প্রশ্নের জন্য নম্বর তাহলে কত? 1। তার মানে তোমাকে ছোট ছোট প্রশ্নেরই উত্তর করতে হবে, ওই 3 নম্বরের প্রশ্নের মধ্যে 1টা, 2টা বা 3টা প্রশ্নের আনসার চাইতে পারে। এখন
বুয়েট ভর্তি পরীক্ষায় এক্ষেত্রে বুয়েট রিটেনের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিটেনের বেসিক পার্থক্যটা কোথায়? তবে ডিফিকাল্টি লেভেলের একটা পার্থক্য আছে। ধর যে হচ্ছে আমি যদি বুয়েট রিটেনের ডিফিকাল্টি লেভেল বলি যে হচ্ছে 100%, তাহলে ঢাকা ইউনিভার্সিটির ডিফিকাল্টি লেভেল হয় 60%। সেক্ষেত্রে নম্বরও কম থাকে, সময়ও কিন্তু কম থাকে। আমরা এই জায়গায় বুয়েট ভর্তি পরীক্ষায় একটা রিটেন প্রশ্ন উত্তর করার জন্য আমরা 3 মিনিট সময় পাবো এবং নম্বর কিন্তু 10। আমরা সময় পাবো 3 মিনিট, নম্বর হলো 10। আর এই জায়গায় আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় আমাকে কয়টা প্রশ্ন উত্তর করা লাগতেছে? প্রায় 16টা প্রশ্ন উত্তর করার জন্য আমার সময় হলো 40 মিনিট, অর্থাৎ আমার প্রত্যেকটা প্রশ্নের জন্য আমি 2.5 মিনিট করে সময় পাচ্ছি। তো এখানে যেহেতু সময়ও কম, নাম্বারও কম, এ কারণে ডিফিকাল্টি লেভেল তুলনামূলকভাবে বুয়েটের চাইতে ইয়া লেভেলের। তো এই জায়গায় আমি বলতে পারি বুয়েট কুয়েটের বিগত বছরের প্রশ্ন সলভ করলেই তোর ঢাকা ইউনিভার্সিটি রিটেনের প্রিপারেশন হবে। আর এর বাইরে এমসিকিউ এর জন্য একদম মার কাট প্রিপারেশন নিতে হবে। কারণ কি, এখানে একটা ধাঁধা আছে, বিশাল বড় একটা গোলক ধাঁধা আছে। কারণ অনেকে এখন এমসিকিউ এ কত নম্বর ভাই? 75 নম্বর। গোলক ধাঁধাটা কি আমি আস্তে আস্তে এগুলা ক্লিয়ার করব, একবারে তো ক্লিয়ার করতে পারবো না। যে এখন এমসিকিউ এ কত নম্বর? 75 নম্বর। এখন এমসিকিউ এ 75 নম্বর, তোকে 4টা সাবজেক্টের উত্তর করতে হবে। কি কি? ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ আর বায়োলজি। 4টা প্রশ্নের উত্তর করতে হবে এবং প্রত্যেকটার জন্য 18.75 করে নম্বর বরাদ্দ। তার মানে ফিজিক্সের জন্য 18.75, ম্যাথের জন্য 18.75, কেমিস্ট্রির জন্য 18.75, বায়োলজির জন্য 18.75। এবং প্রত্যেকটার তোর 15টা করে প্রশ্নের উত্তর দিতে হবে। 15টা করে প্রশ্নের উত্তর দিতে হবে। তার মানে 4 সাবজেক্টে 4 15 60টা প্রশ্নের উত্তর দিতে হবে। তাহলে 60টা প্রশ্নের প্রত্যেকটার জন্য নম্বর কত থাকবে? 1.25। তাহলে এই যে 60টা প্রশ্নের জন্য 1.25 করে নম্বর বরাদ্দ, তাহলে এই হলো 60টা প্রশ্নে 75 নম্বর। আর তুই যদি একটা প্রশ্নের উত্তর ভুল দিস তাহলে কিন্তু তোর 0.25 নম্বর কাটা যাবে। তার মানে একটা প্রশ্নের সঠিক উত্তর দেওয়া মানে হলো 1.25 নম্বর পাওয়া, আর একটা প্রশ্ন ভুল উত্তর দেওয়া মানে 1.5 নম্বর কাটা যাওয়া। এখন বলতে পারিস যে একটা প্রশ্ন ভুল উত্তর দিলে 1.5 নাম্বার কিভাবে কাটা যায়? তুই যখন পরীক্ষা দিয়ে আসবি, পরীক্ষা দেওয়ার সময় মনে হবে তুই তো সঠিক উত্তর দিয়ে আসছিস, তুই চিন্তা করবি যে তুই 1.25 পাচ্ছিস, কিন্তু এই তো এই 1.25 পাচ্ছিস না, আর যে জায়গায় নাম্বার পাইছিস সেখান থেকে 0.25 কাটা যাচ্ছে, তার মানে 1.5 নম্বর কাটা যাচ্ছে। এখন এই জায়গায় এই এমসিকিউ পার্টের জন্য কি পড়তে হবে, এটা একটা প্রশ্ন। যে হচ্ছে যে এমসিকিউ পার্টের জন্য আসলে কি পড়তে হবে, এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, আমরা এটা নিয়ে কথা বলি। তো এমসিকিউ পার্টের প্রিপারেশন বেসিক্যালি তোদের এইচএসসির জন্য যে এমসিকিউ কোশ্চেনগুলো যেরকম হয়েছে, এখানকার কোশ্চেনগুলো হচ্ছে ওই রকমই হবে, কিন্তু ডিফিকাল্টি লেভেল হবে তার চাইতে একটু হাই এবং খুবই কনসেপচুয়াল প্রশ্নগুলো হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্তমানে ফিজিক্স আর ম্যাথের ক্ষেত্রে যে কোশ্চেনটা করে, এটা খুব স্ট্যান্ডার্ড প্রশ্ন, একদম মানে হচ্ছে হাইলি স্ট্যান্ডার্ড প্রশ্ন। প্রত্যেকটা প্রশ্ন নিয়ে তোকে রিসার্চ করতে হবে, প্রত্যেকটা প্রশ্ন নিয়ে তোর ফুল আইডিয়া পেতে হবে। এখানে তোদের একটা আমি ভালো একটা ইনফরমেশন দেই যে হচ্ছে রিসেন্টলি ফিজিক্স বা ম্যাথের যে প্রশ্নগুলা করতেছে ঢাকা বিশ্ববিদ্যালয়, এটা আসলে বিগত বছরের প্রশ্ন। অনেকে তোকে বলবে যে হচ্ছে বিগত বছরের প্রশ্ন পড়লে তোমার 70% বা 80% প্রিপারেশন কমপ্লিট। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিসেন্ট কোশ্চেন প্যাটার্নের সাথে একদম বেমানান। ঠিক আছে, বিগত বছরের প্রশ্ন পড়লে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন সম্পর্কে একটা আইডিয়া পেয়ে যাবে, কিন্তু তোমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই এমসিকিউ পার্ট ফিজিক্স ম্যাথের জন্য তোমার কনসেপ্ট স্ট্রং হইতে হবে। তোমার প্রত্যেকটা কনসেপ্ট একদম ফুল ক্লিয়ার থাকতে হবে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা যদি রিসেন্ট কোশ্চেনগুলো দেখি ফিজিক্সের, প্রত্যেক বছর 5টা 6টা নতুন কনসেপ্ট আপনাদের করে। যেমন 15টা প্রশ্নের মধ্যে এবছর একদম 4টা 5টা প্রশ্ন ছিল একদম নতুন। হ্যাঁ, কিছু প্রশ্ন আবার বিগত বছর থেকে বা বিগত বছর অনুরূপ টাইপ থেকে রিপিট করে, কিন্তু সেটা হলো 20% থেকে 30% প্রশ্ন। তো বিগত বছরের প্রশ্ন এবং সেটা সম্পর্কে কমপ্লিট আইডিয়া নিলে আমি বলতে পারবো তোদের 40% কাভার হবে। কিন্তু ফুল ক্লিয়ারলি কাভার করার জন্য অবশ্যই আমি ফিজিক্স ম্যাথে আমি তোকে বলবো তোর অবশ্যই কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে। তো এই জায়গায় একদম কনসেপ্টটা যখন ক্লিয়ার থাকবে তখন তুই ভালোভাবে একদম উত্তর করতে পারবি। তাহলে এখন আমি এই এমসিকিউ এর প্রিপারেশনটা নেব কিভাবে? আর এমসিকিউ এর যখন স্ট্রং প্রিপারেশন হয়ে যাবে
তখন তোর কিন্তু বুয়েট ভর্তি রিটেনের প্রিপারেশনটা অটোমেটিক্যালি হবে। আমি তোদেরকে বলবো রিটেনের জন্য তোরা শুধু বুয়েট চুয়েটের বিগত বছরের প্রশ্ন প্র্যাকটিস কর, আর কোনো কিছু করার দরকার নাই। আর তোরা ফুল প্রিপারেশন নিবি হলো এমসিকিউ এর জন্য। এমসিকিউ এর জন্য অবশ্যই 1 নম্বরে যে কাজটা করতে হবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের প্রশ্ন ব্যাংক তো সলভ করতেই হবে। এর সাথে বুয়েট চুয়েট সাস্ট একটু আমার সাথে লিখে নে, বুয়েট চুয়েট সাস্ট এবং রাজশাহী ইউনিভার্সিটি। তাহলে এই 5টা ইউনিভার্সিটির প্রশ্ন তোকে বেশি করে প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, এবং চুয়েট এবং বুয়েটে কিন্তু 2012 সাল পর্যন্ত এমসিকিউ ছিল। এই যে যতদিন পর্যন্ত এমসিকিউ ছিল, আমি ভুল করতে পারি, 1 বছর এদিক সেদিক হতে পারে, তো এই যতদিন পর্যন্ত এমসিকিউ ছিল এই সব এমসিকিউ গুলা কিন্তু তোকে কভার করতে হবে। মানে হচ্ছে আর চুয়েটে তো রিসেন্ট এমসিকিউ ছিল, তো এই ফুল এমসিকিউ কভার করতে হবে। এখন এর বাইরে আমাকে কি করতে হবে? এর বাইরে, এটা তো আমি প্র্যাকটিসের জন্য বলতেছি, এর বাইরে তুমি তোমার এইচএসসি নোট খাতা নাও। এইচএসসি নোট খাতায় তোমার যত কনসেপ্ট আছে, ফিজিক্সের যত ধরনের কনসেপ্ট আছে, এই কনসেপ্টগুলা থেকে প্রশ্ন আসবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিজিক্সে দেখা গেছে যে মুখস্থ টাইপের কোনো প্রশ্ন করে না, যে তোমার গ্যালিলিও কত সালে পরন্ত বস্তুর সূত্র আবিষ্কার করছেন, এই প্রশ্ন কখনো হবে না। এই যে তারপরে হচ্ছে এই জায়গায় মনে করো যে হচ্ছে মানে মুখস্থ টাইপ জি এর মান কত, এই টাইপ প্রশ্ন কখনো হবে না। প্রশ্নগুলো হবে কনসেপচুয়াল, এবং যেটা তোর থিওরি মনে হবে, থিওরি না, থিওরিটাও একটা অঙ্ক। তার মানে বিশেষ করে এখন যেটা একটা ট্রেন্ড তৈরি হয়েছে, থিওরিটাকে ঢাকা বিশ্ববিদ্যালয় অঙ্ক বানায় দেয়। যেমন থিওরিটাকে অঙ্ক বানায় দেয়, এরকম ব্যাপারটা কেমন, আমি তোকে বেশ কিছু এক্সাম্পল দেবো, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। খেয়াল করো, আমরা জানি একটা বস্তু যখন বৃত্তাকার পথে ঘুরে তখন তার কৃত কাজ হয় 0, কারণ বল আর স্মরণের মধ্যবর্তী কোণ হলো 90 ডিগ্রি। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট একটা কোশ্চেন করলো কিভাবে, যে তোর প্রশ্নটা করছে হলো এরকম, যে একটা বস্তু 10 মিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথে 10,500 কিলোমিটার পার সেকেন্ড বেগে, ঠিক আছে, আরো কি বেশ কিছু ডাটা দিয়ে বলছে যে এক্ষেত্রে কৃত কাজ কত, যে এই ক্ষেত্রে কিন্তু কাজ করতো। এটা কিন্তু থিওরি প্রশ্ন। তাহলে তুই যদি মনে কর যারা এভাবে প্রশ্ন করে অভ্যস্ত, আনসার করে অভ্যস্ত, যে এখানে এম দেয়া আছে, ভি দেয়া আছে, আর দেয়া আছে, তারা এখন সূত্র ফেলে দিয়ে অঙ্ক করবে, এবং সূত্র ফেলে দিয়ে যেটা আনসার হবে এটা ঢাকা বিশ্ববিদ্যালয় এ নম্বরে দিয়ে রাখছে। এখন সে তো ওইটা উত্তর করে এবং সে চিন্তা করতেছে আজকে একদম ফাটাই দিয়ে আসছি, কিন্তু বাস্তবতা এসে যখন লজিক্যালি সে আনসার নিয়ে ভাবে, বা আমরা যখন আনসারগুলা দেই তখন সে দেখে যে সে নিজে ফাটাই দিয়ে আসে না, সে নিজেই ফেটে গেছে। তাহলে এখানে লজিকটা কি ছিল, যেহেতু বস্তুটা বৃত্তাকার পথে ঘুরছে তাই তার কৃত কাজের পরিমাণ হলো 0। তার মানে থিওরিটাও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ম্যাথ দিয়ে আসছে। তার মানে তোকে কি করতে হবে, প্রত্যেকটা সূত্রের থিওরিটিক্যাল প্রয়োগও জানতে হবে। একটা সূত্র কখন ব্যবহার করা যাবে, কখন ব্যবহার করা যাবে না, তার স্পেশাল দিকগুলা কি কি, এখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ম্যাথ দিয়ে দেয়। যেমন আমি তোকে আরেকটা এক্সাম্পল দিই, আরেকটা এক্সাম্পল দিলে তোদের ক্লিয়ার হয়ে যাবে যে আসলে এই কোশ্চেনগুলো কেমন হয়। যেমন আমরা জানি দুইটা বস্তুর মধ্যকার মহাকর্ষ বল এদের মধ্যবর্তী মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে না, এটা হলো থিওরি। এখন ঢাকা বিশ্ববিদ্যালয় এখান থেকে কখনো বলবে না যে এটা এখানে কোনটা সত্য কোনটা মিথ্যা, এটা কখনো বলবে না। দেখ ঢাকা বিশ্ববিদ্যালয় কোশ্চেনটা করবে কিভাবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমি এবছরের 2 বছর আগে আসা একটা প্রশ্নের এক্সাম্পল দিচ্ছি, যে এইরকম দুইটা বস্তু, এই দুইটা বস্তুর মধ্যকার আকর্ষণ বল হলো এফ, দুইটা বস্তুর মধ্যকার আকর্ষণ বল হলো এফ। তো এদের মধ্যে আমি একটা প্রাচীর দিলাম, তাহলে এই যে একটা প্রাচীর দিলাম, তাহলে কি হবে, একটা মনে কর বড় প্রাচীর দিয়ে দিছি, তাহলে আকর্ষণ বল কি কমে যাওয়ার কথা না? এখন সবাই কি চিন্তা করবে, হ্যাঁ আকর্ষণ বল তো কমে যাবে, এটা থাকবে অপশনে। আবার অনেকে চিন্তা করবে যে আকর্ষণ বল 0 হয়ে যাবে, অপশন 0 থাকবে, এটা অপশন বিতে। তো এভাবে সে যতগুলা চিন্তা করবে সবগুলাই মনে করবে যে হচ্ছে এটা আনসারে, কিন্তু সঠিক উত্তর এগুলার একটাও না। সঠিক উত্তর কি, একটা থিওরিটা কি ছিল, মহাকর্ষ বল মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে না। তাহলে আমি দুটা বস্তুকে সমান দূরত্বে, সেটা আমি মাঝখানে দেয়াল রাখি, আমি পানিতে রাখি, বা আমি মাটিতে রাখি, যেখানেই রাখি না কেন তাদের মধ্যকার আকর্ষণ বলের কোনো পরিবর্তন হবে না। আগেও আকর্ষণ বল এফ, পরেও আকর্ষণ বল এফ। তার মানে সূত্রের মধ্যে একটা বিশেষ লজিক ছিল, ওই বিশেষ জায়গাটা থেকে প্রশ্ন আসছে। যেমন এই জায়গায় আরেকটা জিনিস, যেমন হচ্ছে আমি এরকম থিওরির একটা এক্সাম্পল আরেকটা দেই, সেটা হচ্ছে যে ধর আমি আরেকটা প্রশ্ন, যেটা রিসেন্ট আসা প্রশ্ন, যে একটা সরল দোলকের বিস্তার দ্বিগুণ করা হলো, আগের পর্যায়কাল হলো টি, আগের পর্যায়কাল টি,
বিস্তার দ্বিগুণ করা হলো, তাহলে নতুন বিস্তার কত হবে? বিস্তার দ্বিগুণ করা হলো, নতুন পর্যায়কাল কত হবে? তাহলে বিস্তার দ্বিগুণ করা হলো, পর্যায়কালও দ্বিগুণ হবে। তাহলে প্রথম অপশনে থাকবে 2t, দ্বিতীয় অপশনে থাকবে কত? 4t, তৃতীয় অপশনে থাকবে কত? ধর যে হলো 2 স্কয়ার ইন্টু টি, 4t, তৃতীয় অপশনে থাকবে t/2। তো এরকম অপশনগুলো দেয়া থাকবে। তো তুই যেটা মনে করবি এটা উত্তর, সবগুলা দাগাই দিবি। দেখা গেছে যে হচ্ছে তুই মনে কর চিন্তা করবি যে ফাটাই দিয়ে আসছিস, কিন্তু নিজেই ফেটে গেছিস, কারণ এগুলার একটা উত্তর না। উত্তর কোনটা? যে ওই যে আমরা সরল দোলকের সূত্র শিখছি, যে সরল দোলকের দোলনকাল বিস্তারের উপর নির্ভর করে না, কৌণিক বিস্তারের উপর নির্ভর করে না। তাহলে কৌণিক বিস্তার দ্বিগুণ করুক আর যাই করুক, যদি এটা 4 ডিগ্রির মধ্যে থাকে তো দোলনকালের কোনো পরিবর্তন হবে না। তা আগেও দোলনকালটি, পরেও দোলনকালটি। তার মানে থিওরি আসছে, কিন্তু কি আকারে আসছে? ম্যাথ আকারে আসছে। এখন আরেকটা কি আছে, এখন যেহেতু ক্যালকুলেটর ইউজ নাই, এই কারণে এখন মান না দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন করে হলো কোশ্চেনের প্রকাশ দিয়ে। এই জায়গায় আমি যে আগে যেটা মান দিয়ে আসতো, এখন ঢাকা বিশ্ববিদ্যালয় ওইটার প্রশ্নের প্রকাশ দিয়ে করে। এখন প্রশ্নের প্রকাশ কেমন? যেমন তোমাকে বললো যে হচ্ছে, আমি রিসেন্ট একটা প্রশ্ন বলি, যে একটা সরল দোলকের কৌণিক বিস্তার হচ্ছে, না ধরো যে হচ্ছে তোমাকে বললো যে এল দৈর্ঘ্যের একটা তারকে এন সংখ্যক বৃত্তাকার পাতে পরিণত করা হলো। এল দৈর্ঘ্যের একটা তারকে এন সংখ্যক পাকের একটা বৃত্তাকার পাতে পরিণত করা হলো। তো এর কেন্দ্রে চৌম্বক ক্ষেত্রের মান কত হবে? তো এর আগে প্রশ্নটা কি ছিল? এর আগের প্রশ্নটা ছিল যে হচ্ছে 2 মিটার দৈর্ঘ্যের একটা তারকে 500 মিটার পাকের একটা বৃত্তাকার কুণ্ডলিতে পরিণত করা হলো, এর কেন্দ্রে চৌম্বক ক্ষেত্রের মান কত? এখানে প্রবাহ মাত্রা মান হলো 20 অ্যাম্পিয়ার। আগে আমরা অঙ্কগুলা করে অভ্যস্ত হলো এইভাবে, যে 200 মিটার দৈর্ঘ্যের একটা তারকে 500 কুণ্ডলীর একটা বৃত্তাকার পাতে পরিণত করা হলো, এর মধ্য দিয়ে প্রবাহ মাত্রা মান 3 অ্যাম্পিয়ার, কেন্দ্রে চৌম্বক ক্ষেত্রের মান কত? কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেহেতু ক্যালকুলেটর ইউজ নাই, এমন ভাবে তোমার কোশ্চেন দিছে যে তোমার ক্যালকুলেটর লাগবে না, এবং কোশ্চেনটা তোমার কাছে নতুন মনে হচ্ছে, যে কি এল দৈর্ঘ্যের একটা তারকে এন সংখ্যক বৃত্তাকার পাতে পরিণত করা হলো, এর কেন্দ্রে চৌম্বক ক্ষেত্রের মান কত? তার মানে তোমার কিন্তু ওই কনসেপ্ট জানা থাকলে তুমি আনসার করতে পারবে, আর কনসেপ্ট না জানা থাকলে তোমার কাছে মনে হবে যে এটা তো আমি কখনো পড়ি নাই। হ্যাঁ, এই কারণে তোমার কনসেপশনটা ক্লিয়ার থাকা, প্রত্যেকটা সূত্রের কনসেপশন ক্লিয়ার থাকা অনেক অনেক বেশি জরুরি। আর ঢাকা বিশ্ববিদ্যালয় আরেকটা কাজ করে ফিজিক্স ম্যাথের ক্ষেত্রে, ঢাকা বিশ্ববিদ্যালয় ভার্জিন টপিক থেকে কোশ্চেন করতে পছন্দ করে। এখন এটা তুমি বলতে পারো যে ভাই আপনি এবার এটা কি বললেন? হ্যাঁ, আমি তোমাকে এটা সহজে বোঝানোর জন্য বলছি যে ব্যাপারটা আসলে কেমন। মানে এমন এমন টপিক থেকে প্রশ্ন করে, যে টপিক থেকে কোনো বিশ্ববিদ্যালয়, সেটা ইঞ্জিনিয়ারিং হোক, সেটা পাবলিক বিশ্ববিদ্যালয় হোক, কোনো বিশ্ববিদ্যালয় যে টপিক থেকে আগে কখনো প্রশ্ন করে নাই, সেই টপিক থেকে প্রশ্ন করে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। ঠিক আছে? তো এই কারণে আমাদেরকে এরকম অনেক এক্সাম্পল দেয়া হবে, দেয়া যাবে। এই কারণে তোমাকে কি করতে হবে? কনসেপশনটা ক্লিয়ার করতে হবে, তোমাকে থিওরি থেকে ম্যাথ বানানো শিখতে হবে, তাহলে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ভালো করতে পারবে। আর মোটামুটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন প্যাটার্ন দিয়ে আমরা কি চিন্তা করতে পারবো? সাস্টের ক্ষেত্রে একই রকম, তবে সাস্টের এমসিকিউ গুলো আরো স্ট্যান্ডার্ড। সাস্টের এমসিকিউ, আমি যদি সাস্টের কথা বলি, সাস্টের এমসিকিউ আরো স্ট্যান্ডার্ড হয়। আরো স্ট্যান্ডার্ড মানে কি? আরো কনসেপচুয়াল হয়, আরো ট্রিকি হয়, আরো জটিল ক্যালকুলেশন হয়। আর ওইখানে ক্যালকুলেশন জটিল হওয়ার একটা কারণ আছে, সেখানে ক্যালকুলেটর ব্যবহার আছে। হ্যাঁ, তো আমি তো অনেকক্ষণ ধরে বকবক করতেছি, আমি বাকি কথাগুলো একটু পরে বলি। তার আগে আমি তোদের কিছু প্রশ্ন নিয়ে নেই, তোরা কে কি বলতেছিস সেটা একটু শুনি। তো তো এর মধ্যে তোদের যদি কারো কোনো প্রশ্ন থাকে, প্রশ্নগুলো করতে থাক, আমি বাকি আলোচনাটা তোদের প্রশ্নগুলো পড়ার পরে করব ইনশাল্লাহ। তো একটু আমাকে বল যে হচ্ছে, তৌফিক বলছে ভাই আমার কমেন্ট পড়ে নাই। তো তৌফিক, পড়ে নিলাম কমেন্ট। এখানে অনেকে আসিস জিপিএ এর কাউন্ট হবে না। হ্যাঁ, জিপিএ কাউন্ট হবে না এটা এখনো বলে নাই, তবে জিপিএ কাউন্টের ব্যাপারটা আমি বলবো একটু পরে, যে কিভাবে জিপিএ নাম্বার কাউন্ট করে। তো এখনই বলে নেই, ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিপিএ এর কাউন্ট করে হচ্ছে এভাবে। তো এসএসসি যেটা জিপিএ, এটা হচ্ছে তোমার উইথ 4 সাবজেক্ট, মানে চতুর্থ বিষয় সহ এসএসসির জিপিএ কে তুই গুণ করবি হলো 6 দ্বারা, আর এইচএসসির জিপিএ কে তুই গুণ করবি হলো 10 দ্বারা। যেমন এসএসসির জিপিএ তোর যদি হয় 4.5, তাহলে 4.5 ইন্টু 10, তুই 45 নম্বর পাইছিস। আর এইচএসসি এবার তো পরীক্ষাই হয় নাই, হ্যাঁ, তাহলে এখানে তুই যদি 4.5 পাস, যদি দেয় সরকার এভারেজ কইরা, এখানে পাবি 4.5 ইন্টু 10, 45। তার মানে তোর নাম্বার হলো 25 আর 45 70। তার মানে তুই 80-র মধ্যে 70 পাইলি। এখন প্রত্যেককে যার যার জিপিএ ক্যালকুলেশন করতে পারিস।
তবে আমার মনে হয় এবছর এই জিপিএ এর নাম্বারটা শিথিল করে দেবে, এটা নিয়ে মাথা ঘামানোর কথা না, কারণ এসএসসি পরীক্ষা যেহেতু হয় নাই। তবে কি হবে এটা ঢাকা বিশ্ববিদ্যালয় ডিক্লারেশন দিলে তারপর না বলা যাবে। তো এখানে এটা কোনো জিসান বলছে এটা কোনো কথা এখন লাইভে, আসলে আমি এমন কাজ করি যেটা কথা না। কয়নিটে কি বাংলা ইংরেজি নেই? হ্যাঁ, কয়নিটে বাংলা ইংরেজি আছে। তুমি কি করতে পারবে, তোমার চতুর্থ বিষয় যেটা, অর্থাৎ এইচএসসিতে তোমার যেটা অপশনাল ছিল সেটা যদি বায়োলজি হয় বায়োলজি, অথবা গণিত হলে গণিত, যেটা তোমার চতুর্থ বিষয়, শুধুমাত্র সেই চতুর্থ বিষয়ের পরিবর্তে, তার মানে সেই চতুর্থ বিষয়টা উত্তর না করে তার পরিবর্তে তুমি বাংলা বা ইংরেজি উত্তর করতে পারবে, যে কোনো একটা উত্তর করতে পারবে। যেমন তোমার চতুর্থ বিষয় যদি ম্যাথ হয়, তাহলে তুমি গণিত বাদ দিয়ে বাংলা বা ইংরেজির যে কোনো একটা উত্তর করতে পারবে। অথবা চতুর্থ বিষয় তোমার যদি জীববিজ্ঞান হয়, জীববিজ্ঞান বাদ দিয়ে তুমি বাংলা বা ইংরেজির যে কোনো একটা উত্তর করতে পারবে। কিন্তু এটা দিয়ে কিন্তু সব বিশ্ববিদ্যালয় হবে না। যেমন জগন্নাথের নিয়ম কি? জগন্নাথের নিয়মটা হচ্ছে যে তোমার যদি তুমি এইচএসসিতে ওই বিষয়ে পড়ো, তোমাকে ওই বিষয়ের অবশ্যই উত্তর করতে হবে, তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই ব্যাপারটা একটু শিথিল। তবে ধরো তোমার চতুর্থ বিষয় গণিত, তুমি চাইলে কিন্তু জীববিজ্ঞান তোমার কম্পালসরি, তুমি জীববিজ্ঞান বাদ দিয়ে তুমি বাংলা ইংলিশ কখনো উত্তর করতে পারবে না। আই হোপ এই ব্যাপারটা তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। তারপরেও আমি আরেকটা জিনিস বলি, ধরো তুমি কি করছো, তোমার চতুর্থ বিষয় গণিত, গণিতের পরিবর্তে তুমি বাংলা বা ইংলিশের যে কোনো একটা উত্তর করছো, কিন্তু যেই না তুমি গণিত উত্তর করো নাই ভাই, তখন সকল ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট পাবা না। আমি বলি দেখো, সাবজেক্টগুলোর নাম বলি, দেখবা কোনো সাবজেক্টই থাকবে না। গণিত যদি তুমি উত্তর না করো, তাহলে তুমি আইআইটি পাবা না, সিএসসি পাবা না, রোবোটিক্স অ্যান্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং পাবা না, নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং পাবা না, তারপরে তুমি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পাবা না, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং পাবা না, তারপরে লেদার প্রোডাক্ট ইঞ্জিনিয়ারিং, ফুটওয়্যার ইঞ্জিনিয়ারিং এটা তুমি পাবা না। তারপরে গণিত রিলেটেড কোনো সাবজেক্ট, ফিজিক্স, ম্যাথ, অ্যাপ্লাইড ম্যাথ, হ্যাঁ এগুলা পাবা না, অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্স, তার মানে সাবজেক্টই থাকে না। এখন ধরো তুমি কি করছো, বায়োলজি উত্তর করো নাই, তাহলে আরো বিপদ। বায়োলজি তুমি যদি উত্তর না করো, দেখো সাবজেক্টগুলোর নাম বলি, তোমার ভিতরে একটা হৃদকম্পন তৈরি হবে। কেমন? তুমি পাবা না হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং, তুমি পাবা না ফার্মেসি, তুমি পাবা না বায়োকেমিস্ট্রি, মাইক্রোবায়োলজি, তারপরে হচ্ছে এই জায়গায় ফিশারিজ, মানে হচ্ছে বায়োলজি রিলেটেড কোনো সাবজেক্টই তুমি পাবা না। আমি এখানে আমার লাইভে তোরা যারা দেখতেছিস, আমি প্রত্যেককেই বলবো অবশ্যই তোরা প্রত্যেককে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এই চারটা সাবজেক্টের প্রিপারেশন নিবি এবং এই চারটা প্রশ্নের উত্তর করবি। এখানে ভাই মেইনগুলা কি, বুকগুলা কি এখন কেমনে পড়বো ভাই? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিজিক্স ম্যাথের প্রিপারেশনের জন্য কনসেপ্ট ইম্পর্টেন্ট, কনসেপ্টের অ্যাপ্লিকেশন ইম্পর্টেন্ট। তুমি বইয়ে দেওয়া অঙ্কগুলা করবে, তুমি কনসেপ্ট পড়বে বই থেকে, বইয়ে দেওয়া প্রশ্নগুলা করবে, কি জানি বলে, অঙ্কগুলা করতে পারো। তবে সবচাইতে যেটা বেটার, আসলে প্রত্যেকটা জায়গার জন্য কোশ্চেন প্যাটার্ন অ্যানালাইসিস করে একটা টিম থাকে যারা নিয়ে কাজ করে। তুমি অ্যাডমিশন রিলেটেড বইগুলো পড়তে পারো, মেন বইগুলো তো পড়বেই, অ্যাডমিশন রিলেটেড বইগুলো পড়তে পারো। সেক্ষেত্রে তুমি ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার জন্য আমার সাজেশন থাকবে তুমি 4E পড়বে। আমার সাজেশন, বই নিয়ে সাজেশন হচ্ছে 4E। এখন 4E দ্বারা কি? 4E দ্বারা আমি বুঝাচ্ছি হচ্ছে ফিজিক্সের জন্য তুমি পড়বে হচ্ছে এনার্জি। হ্যাঁ, আমি তোমাকে এতটুকু বলতে পারবো যে হচ্ছে ফিজিক্সের জন্য এনার্জি পড়ো, ম্যাথের জন্য ইকুয়েশন পড়ো। এটা এই দুটো আমার লেখা বই। তুমি যদি ভালো বই এখন বাজারে আসে নাই, আসবে অ্যাজ সুন অ্যাজ পসিবল 15 তারিখে, তো তখন এই দুটো বই কালেক্ট করে পড়তে পারো। তারপরে কেমিস্ট্রির জন্য তুমি পড়ো ইলেকট্রন, বায়োলজির জন্য পড়ো এনজাইম, এই চারটা বই পড়ো। আর আপাতত তুমি ম্যাথমেটিক্সের জন্য এই ছোট্ট একটা বই সংগ্রহ করে নিতে পারো। হ্যাঁ, ম্যাথমেটিক্স প্রিপারেশনের জন্য এখানে তুমি অনেক শর্টকাট টেকনিক পাবা, তারপর হলো ম্যাজিক্যাল কনসেপ্ট পাবা। তো এই বইটা আপাতত সংগ্রহ করে নিতে পারো, সেটা হচ্ছে ম্যাথ ফর্মুলা ভিউ। এখন ট্রাই করে কি অবশ্যই কনসেপ্ট ক্লিয়ার করা পসিবল? অবশ্যই কনসেপ্ট ক্লিয়ার করতে হবে ভাইয়া। আমি যতই বলি শোনো, কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। কনসেপ্টটা ম্যাজিক্যাল হইতে পারে। এখন একটা জিনিস মনে রাখবে, তুমি আগে যে জিনিসগুলো 10টা নিয়মে করতে, 10টা সূত্র দিয়ে করতে, যারা আমার রিসেন্ট ক্লাসগুলো করছে তারা দেখছো এখানে আমি 10টা সূত্রের পরিবর্তে একটা সূত্র দিয়ে অঙ্কগুলো করাচ্ছি, একটা কনসেপ্ট দিয়ে অঙ্কগুলো করাচ্ছি। তাহলে তোমার এই দ্রুত
ফুল কনসেপ্ট ক্লিয়ার করার একটাই উপায়, তোমাকে কিছু ম্যাজিক্যাল কনসেপ্ট জানতে হবে, শর্টকাট সূত্র না। ভাইয়া একটা জিনিস মনে রাখবে, শর্টকাট সূত্র দিয়ে তুমি নিজে শর্টকাট হবে, অঙ্ক কখনো শর্টকাট হবে না। আর এই বইগুলাতে যে শর্টকাট সূত্র দেওয়া আছে এগুলো ওই অঙ্কের জন্য অ্যাপ্লাই করা যায়, অন্য অঙ্কে গেলে বলে আই এম সরি। এবং অধিকাংশ অঙ্ক একটু যদি ডাটাটা ঘুরাই ফিরাই দেওয়া হয় ওই শর্টকাট আর কাজে লাগে না, ওই শর্টকাট দিয়ে উত্তর করলে যে উত্তর আসে সেই উত্তরটা ভুল। বিশ্বাস না হয় আমাকে তুমি তোমার ভাইয়ারা যে শর্টকাটগুলো দেখায় আমাকে নিয়ে এসে দিও, আমি তোমাকে দেখাবো যে অন্য অঙ্কটাতে দাও দেখি, দেখবে যে ওই টাইপেরই অন্য একটা অঙ্ক দেবো, মিলবে না। তাহলে তোমাকে কি করতে হবে, ম্যাজিক্যাল কনসেপ্ট জানতে হবে। যেমন যারা আজকে আমার ক্লাস করছো আমি একটা 2 এর ম্যাজিক দেখাইছি, একটা ম্যাজিক্যাল কনসেপ্ট ছিল। তারপরে যারা আমার গত ক্লাস করছো আমি 2টা ম্যাজিক্যাল কনসেপ্ট দেখাইছি। এই কনসেপ্টগুলো জানা লাগবে যেগুলা দিয়ে তুমি অঙ্ক দেখেই উত্তর বলতে পারবে, এবং তুমি আগে 10টা টাইপের জায়গায় এখন তোমার একটা টাইপ হবে। আর কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, মানুষ চাইলে পারে না এমন কোনো কাজ নাই, কারণ তোমার হাতে যে সময়টা আছে একদম সবকিছু তুমি 3টা কাজ করবে, এখন শুধুমাত্র 3টা কাজ করতে পারবা। ঘুম, এই জায়গায় ঘুম, পড়া, বিশ্রাম, মানে ঘুম, পড়া আর হচ্ছে বাহ্যিক কাজ, আর অন্য কোনো কিছু বাইরে যাওয়াটাও বাদ দিয়ে দাও। এই 3টা মাস 4টা মাস যে সময়টা পাইছে একদম লেগে থাকো, কনসেপ্টও ক্লিয়ার হবে এবং ভর্তি পরীক্ষায় ভালো করা সম্ভব হবে। এখন না, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্যালকুলেটর ইউজ করতে দেবে না, তবে বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোতে ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই সুযোগ নাই। এখন এই জায়গায় ইস্টাক বলছি সুন্দর ব্যাখ্যা, থ্যাংক ইউ ইস্টাক। আমাদের সাথে হৃদয় জয়েন করছে, সায়েন্সের সাবজেক্টগুলো থাকবে শুধু। এখন সিয়ামুল বলছে হ্যাঁ ভাই কোপ যেন না খাই, দিতে পারি। হ্যাঁ অবশ্যই তোরা কোপ দিতে পারবি, আমি সব সময় দোয়া করি। এখানে ক ইউনিটে বাংলা ইংরেজি নাই? হ্যাঁ ক ইউনিটে তো বাংলা ইংরেজি আছে বললাম, আশা করি তুমি তোমার ব্যাখ্যা পাইছো। এখানে 4th সাবজেক্টের পরিবর্তে বাংলা ইংলিশ দাগাতে পারবেন। হ্যাঁ, তো তৌফিক বলছে বাকিগুলার জন্য কার উপর ডিপেন্ড করব? আচ্ছা এখানে একটা প্রশ্ন হয়েছে যে ভাইয়া কোন কোন ইউনিভার্সিটিগুলা তে ক্যালকুলেটর ব্যবহার করতে দেবে, কোন কোন ইউনিভার্সিটিগুলোতে ক্যালকুলেটর ব্যবহার করতে দেবে না। এক্ষেত্রে আমি তোমাকে বলবো যে সকল মানে একদম খাঁটি বাংলা ভাষায় সাধারণ বিশ্ববিদ্যালয় যেগুলা, সাধারণ বিশ্ববিদ্যালয়গুলোতে আমি কি বুঝাইছি, ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, তার মানে যেগুলোর সাথে এগ্রিকালচার, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি এই বিষয়গুলা লাগানো নাই, সেই সকল কোনো বিশ্ববিদ্যালয়ে ক্যালকুলেটর ব্যবহার নাই। ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, বেগম রোকেয়া ইউনিভার্সিটি, এইগুলা, জগন্নাথ ইউনিভার্সিটি, এখানে কোথাও ক্যালকুলেটরের ব্যবহার নাই। এখন বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোতে ক্যালকুলেটরের ব্যবহার আছে। ইঞ্জিনিয়ারিং ও অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটিগুলা, প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোতে ক্যালকুলেটরের ব্যবহার আছে, কিন্তু সাধারণ বিশ্ববিদ্যালয়গুলোতে ক্যালকুলেটরের ব্যবহার নাই। ইদানিং বেশ কিছু তোমার বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ক্যালকুলেটর ব্যবহার নিষিদ্ধ করে দিছে। এখন আমিনুল বলছে ভাইয়া কত ঘন্টা করে পড়বো, কত ঘন্টা করে পড়বো, এটার উত্তর হচ্ছে যে ভাইয়া তুমি কোনো প্রকার সময় অপচয় করতে পারবে না। তুমি একজন অ্যাডমিশন টেস্টে স্টুডেন্টের তোমার মনে করো যে হচ্ছে 4 ঘন্টা 5 ঘন্টা ঘুম এনাফ, তারপরে তুমি অন্যান্য কাজের জন্য 2-2.5 ঘন্টা ব্যয় করতে পারো, বাকি সময় তোমাকে পড়াশোনা করতে হবে যদি তুমি অন্যদের তুলনায় পিছিয়ে থাকো। বাট তোমার যদি এইচএসসি ভাইয়া ভর্তি পরীক্ষা টোটালি এইচএসসি সিলেবাসের উপর হয়, তোমার যদি এইচএসসি সিলেবাসের উপর পূর্ণাঙ্গ দখল থাকে, তুমি যদি যে কোনো অঙ্ক করতে পারো, যে কোনো বইয়ের যে কোনো অঙ্ক করতে পারো, কোনো জায়গায় তুমি যদি আটকে না যাও, তোমার কনসেপশন যদি ক্লিয়ার থাকে, তুমি প্রত্যেকটা অঙ্ক যদি দেখে দেখেই যদি উত্তর বলতে পারো, এবং যত বড়ই অঙ্ক হোক তুমি সেটা খুব শর্ট করে এরকম হাফ পেজের মধ্যে করার ক্ষমতা যদি থাকে। হ্যাঁ অনেকে অঙ্ক করতে পারো যে হচ্ছে অঙ্কটা করতে তোমার 2 পৃষ্ঠা লেগে যায়, 2.5 পৃষ্ঠা লেগে যায়, কিন্তু বুয়েট ভর্তি পরীক্ষায় ওই রিটেন প্রশ্নটার উত্তর করতে হবে হাফ পেজের মধ্যে, ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় ওই প্রশ্নটার উত্তর করতে হবে হাফ পেজের মধ্যে, যেটা তুমি আগে 2 পাতা ভরে করতা। তাহলে তুমি যদি ওই হাফ পেজে করার সিস্টেমও জানো এবং তুমি যদি প্রত্যেকটা অঙ্ক পড়ো, তুমি যদি আজকে থেকেও পড়াশোনা বাদ দাও, তুমি একদম বুয়েট ভর্তি পরীক্ষায় প্লেস করবা ভাইয়া। এখন তোমার প্রিপারেশন যদি ওই লেভেলের না হয়, তুমি যদি মনে করো যে আমার গ্যাপ আছে, তাহলে তোমাকে অবশ্যই গ্যাপ কাভার করতে হবে, কারণ ওই যে একদম যার বইয়ের A to Z সবকিছু কাভার, যে প্রত্যেকটা অঙ্ক এরকম হাফ পেজের মধ্যে করতে পারে, আবার প্রত্যেকটা অঙ্ক মনে করো দেখে দেখে উত্তর বলার মার কাট কাট কনসেপ্ট জানে, তো তার জন্য এখন থেকে প্রিপারেশন না নিলেও হবে। তুমি ওই রকম হইলে সেটা ভিন্ন হিসাব, আর তোমার গ্যাপ কাভার করে, কারণ সেও যে পরীক্ষা দেবে, যে প্রশ্নে পরীক্ষা দেবে, তুমিও একই প্রশ্নে পরীক্ষা দিবা। তুমি সে যখন
এই জায়গায় এসএসসির 2 বছর সবকিছু ভুলে পড়াশোনা করছে, এইচএসসির 2 বছর সবকিছু ভুলে শুধু পড়াশোনা করছে। ওই 2 বছর যেহেতু তুমি ঘুরে বেড়াইছো, ওই 2 বছর যেহেতু তুমি মনে করো যে আড্ডা দিয়ে কাটাইছো, তুমি যদি এই কাজগুলো করে থাকো, সে তো ওই সময় পড়াশোনা করছে, তো তোমাকে তার সমান হইতে গেলে কি করতে হবে? এই 3 মাসে তার চেয়ে বেশি পড়াশোনা করে তোমাকে চান্স পাইতে হবে। তো এটা হলো দিন শেষে চরম সত্য। তোমার যদি গ্যাপ থাকে তোমাকে পড়তে হবে। আমি তোমাকে সবাইকে সাজেস্ট করব যে ভাইয়া এই যে 3টা মাস মনে করো যে হচ্ছে অন্য জায়গা থেকে তুমি যদি বিচ্ছিন্ন থাকো কোনো সমস্যা হবে না। এখন যেহেতু প্রযুক্তির দিন চলে আসছে, তুমি অনলাইনে ক্লাস করো, অনলাইনে ক্লাস করো, নিয়ে পরীক্ষা দাও, অনলাইনে ক্লাস করো, পরীক্ষা দাও, অনলাইনে ক্লাস করো, পরীক্ষা দাও। তারপরে হচ্ছে একদম ধুমধাম প্রত্যেকটা জিনিস করে সলভ করো। আগে একটা কাজ করার জন্য স্যারের বাসায় দৌড়ানো লাগছে, এখন কিন্তু এরকম কোনো সুযোগ নাই। এই যে তুমি এখন রাত 1টার সময় তুমি ভাইয়ের কথা শুনতেছো, আর আগে আমার এই কথা শোনার জন্য দেখা গেছে অনেকে তোমার এলাকা থেকে ঢাকায় চলে আসছে। তোমার মনে করো যে হচ্ছে তুমি এই জায়গায় কক্সবাজার থেকে 1000 টাকা বাস ভাড়া দিয়ে আসতে, আবার 1000 টাকা বাস ভাড়া দিয়ে বাসায় চলে গেছে। এখন তো দুনিয়া এরকম না, এখন যখন খুশি সব কন্টেন্ট ইউটিউবে আছে, তুমি সেগুলো দেখো, নিজের প্রিপারেশনটা কমপ্লিট করো, অপরচুনিটিকে কাজে লাগাও। এখন আমরা ভাইয়া এখন কোন প্রসেসে হতে পারে? আমার যেটা মনে হচ্ছে এবছর তোমার এই জায়গায় বিশ্ববিদ্যালয়গুলা আগে যেমন 9000 পরীক্ষা দিতে দিছে বুয়েট গত বছর, এবছর হয়তো সেটা বাড়ায় দেবে। কারণ তো হচ্ছে যেহেতু যদি এরকম হয়ে যায় তাহলে প্রয়োজনে দেখা গেছে যে হচ্ছে আসন সংখ্যা বাড়ায় তারা হয়তো আগে ক্যাম্পাসের বাইরে পরীক্ষা নিতে পারে। এখন কে কি ডিসিশন নেবে, এখন এটা তো আমি ইউনিভার্সিটি কর্তৃপক্ষ না, আমি এই মুহূর্তে বলতে পারবো না, আর এই মুহূর্তে আসলে ইউনিভার্সিটি কর্তৃপক্ষ বলতে পারবে না। আর আমি একটা জিনিস বিশ্বাস করি, যে জিনিস আমার হাতে না আমি সেই জিনিস নিয়ে চিন্তা করি না। দেখো কোন পরীক্ষা বিবেচনা করবে, তারপরে হচ্ছে এগুলো আমার হাতে না। এইচএসসি পরীক্ষা রিড করছে, এটা পুনরায় আবার এইচএসসি পরীক্ষা হবে কিনা এটা আমার হাতে না, আমি এগুলো নিয়ে চিন্তা করি না। আমি যে কাজটা করতে পারি, আমার হাতে যেটা আছে আমি সেই কাজটা করে যেতে পারি। তোমার হাতে এখন কি আছে? তোমার হাতে এখন ধুমায়া প্রিপারেশন নেওয়ার জন্য সুযোগ আছে। তুমি এখন একদম খুব ভালো করে প্রিপারেশন নাও। তোমার যদি কনফিডেন্স থাকে যে হচ্ছে ভাইয়া আমার আমার বুয়েটে পরীক্ষা দেওয়া মিস হতে পারে, আমার এসএসসিতে 2টা সাবজেক্টে এ প্লাস নাই, ভাইয়া তাহলে তুমি যদি ওইরকম তুমি মনে করো, তুমি তোমার যে অপরচুনিটি আছে সেটার জন্য কাজে লাগাও। ব্যাপারটা কি বুঝছো ভাইয়া? সফল হওয়ার জন্য যে আমাকে বুয়েটেই পড়তে হবে ব্যাপারটা এরকম না। তোমাকে তোমাকে একটা ভালো জায়গায় পৌঁছতে হবে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। জীবনটা হচ্ছে একটা যুদ্ধক্ষেত্র, তুমি যেদিন যুদ্ধ করা থামাই দিবা সেদিন থেকে দেখবা যে হচ্ছে তোমার জীবন থেমে গেছে। তোমাকে কন্টিনিউয়াস যুদ্ধ করতে হবে ভাইয়া। এই জায়গায় আমাদের একটা জেনারেল কনসেপ্ট আছে। দেখো যখন আমরা ক্লাস 9-10-এ পড়ছি তখন কি বলছে, হ্যাঁ কোনো মতো এসএসসিটা পাস কর, ইন্টারমিডিয়েটে পড়াশোনা নাই। ইন্টারমিডিয়েটে আসছে তখন বলছে কোনো মতো এইচএসসিটা গোল্ডেন এ প্লাস পা, তারপরে আর কোনো পড়াশোনা নেই। এখন তোমাকে বলছে ভর্তি পরীক্ষায় তুমি যে কোনো একটা জায়গায় চান্স পাও, তারপরে পড়াশোনা নাই। এটা আমি বলবো যে এটা সঠিক না। তোমাকে জীবনে ভালো কিছু করতে গেলে তোমাকে কন্টিনিউয়াস কম্পিটিশনের মধ্যে থাকতে হবে। তো তো এই জীবন তোমাকে সময়ে অসময়ে বিভিন্ন সুযোগ উপহার দেবে। তো তোমার সামনে এখন সুযোগ আছে, তুমি যে যে জায়গার জন্য মনে করো যে আমি এই জায়গায় নিশ্চিতভাবে পরীক্ষা দিতে পারবো, তুমি সেগুলোর জন্য একদম ধুমধাম করে প্রিপারেশন নাও। আর হচ্ছে একটু দেখো গুচ্ছ পরীক্ষা কি হবে ভাই জানেন? গুচ্ছ পরীক্ষা গুচ্ছ পরীক্ষা তো হচ্ছে বিশ্ববিদ্যালয়গুলো ঘোষণা দিয়েছিল যে হচ্ছে এবছর গুচ্ছ পরীক্ষা হবে না। তো এখানে একটা কনফিউশন তৈরি হয়েছে। শিক্ষামন্ত্রী আবার গতকাল লাইভে বলছেন যে হচ্ছে আমাদের তো পরীক্ষাগুলো গুচ্ছ পদ্ধতিতে হওয়ার একটা সিস্টেম আমরা আগেই ঘোষণা করছি। এখন এইটা 2টা কারণে হইতে পারে। একটা হলো শিক্ষামন্ত্রী অজান্তে বলে ফেলছে, ইউনিভার্সিটিগুলো যে ডিসিশন চেঞ্জ করছে, দেখো এটা হয়তো ওনার ওই মুহূর্তে মাথায় স্মরণে ছিল না, এটাও হতে পারে। আবার হতে পারে যে তারা আবার ইউনিভার্সিটিগুলোকে নিয়ে বসবেন, বসে আবার এটা গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষা নেওয়া যায় কিনা এটা নিয়ে চিন্তা ভাবনা করবেন। এটা 2টার যে কোনো একটা হতে পারে। তবে আমার মনে হচ্ছে যে এটা তিনি ওই যে একসময় গুচ্ছ পদ্ধতিতে নেওয়ার কথাবার্তা চলতেছিল বা তখন একটা ডিসিশন হয়েছিল, ওই জিনিসটা তার মাথায় হঠাৎ করে কাজ করছে লাইভে, উনি এটা বলে দিয়েছেন, এরকম হতে পারে। তবে আগের নিয়মে পরীক্ষা হওয়ার চান্স বেশি আমার যেটা মনে হচ্ছে, কারণ এত এত ঝামেলা এবছর।
আমার মনে হয় না সরকার আবার সবাইকে সমন্বয় করে নতুন করে একসাথে পরীক্ষা নেওয়ার মতো যথেষ্ট সময় পাবে, কারণ যেখানে 12 জন মুনি থাকে 12 জন মুনির 12টা মত থাকবে, কারণ তখন আবার নতুন করে পরীক্ষা পদ্ধতি সেট করতে হবে, আবার কমিটি গঠন করতে হবে, যেমন তোমাদের রেজাল্ট দেওয়ার জন্য কমিটি গঠন করা লাগতেছে। এখন আমরা যে জায়গাটায় ছিলাম, যে এখানে ঢাকা বিশ্ববিদ্যালয় এমসিকিউ আর রিটেন, এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমার মনে করো যে হলো এমসিকিউ কত, এমসিকিউ হলো তোমার 75 নম্বর, আর রিটেন হলো তোমার নম্বর কি জানি বলে 45 নম্বর, এই হচ্ছে 120 নম্বর। তো এমসিকিউ 75-এর মধ্যে 30 পাইলে পাস, তার মানে তুমি পাস হিসেবে বিবেচিত হবা, আর রিটেনে 12 পেলে পাস। এই জায়গাটা তুমি খুব ভালো করে বুঝবা, তাহলে তোমাকে বুঝতে হবে যে আসলে বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির জন্য কোন জায়গাটাকে বেশি জোর দিতে হবে। তো এমসিকিউতে তোমার 75-এর মধ্যে 30 পেলে পাস, আর রিটেনে 45-এর মধ্যে 12 পেলে পাস, আর দুইটা মিলে 48 পেলে পাস। তার মানে এমসিকিউ আর রিটেন মিলিয়ে তুমি যদি 48 পাও তাহলে তুমি পাস। তবে এখানে বিশাল একটা ধোঁয়া আছে, এই তিনটার মধ্যে যে কোনো এক প্রকারের ফেল করলে তুমি ফেল। খুব ভালো করে বুঝিও যে এমসিকিউতে 30 পেলে পাস, রিটেনে 12 পেলে পাস, দুইটা মিলে 48 পেলে পাস। যে কোনো এক প্রকারে ফেল করলে তুমি ফেল। মানে ব্যাপারটা কেমন, ধরো তুমি এমসিকিউতে পাইছো 75, রিটেনে পাইছো 11, দুইটা মিলে তুমি পাইলা 86, কিন্তু তুমি কিন্তু একদম ভালো সাবজেক্টে পাওয়ার মতো মার্কস পাইছো, কিন্তু তুমি রিটেনে ফেল করছো, তার মানে তুমি ফেল, তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য কখনো বিবেচিত হবে না। আবার মনে করো যে হচ্ছে কি করছো, তুমি এমসিকিউতে পাস করছো পাইছো 30, রিটেনেও পাস করছো পাইছো 17, 30 আর 17 মিলে কত হইলো 47, এখন কিন্তু টোটাল কত পাইতে হবে 48, তার মানে তুমি কিন্তু ফেল। তার মানে পাস করতে গেলে তিনটা মিলে পাস করতে হবে। এখানেও কিন্তু একটা কলা ঝুলানো আছে ভাইয়া, রিটেন পরীক্ষা মূল্যায়ন করা হবে যতজন আসন তার চেয়ে 5 গুণ শিক্ষার্থীর। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসন ধরো যে এবার প্রায় অ্যাপ্রক্সিমেট 1800, তাহলে 5 × 1800 9000 শিক্ষার্থীর খাতা মূল্যায়ন করবে। তার মানে এমসিকিউ অংশে তোমার সিরিয়াল যদি 1 থেকে 9000-এর মধ্যে থাকে তাহলে তোমার খাতা মূল্যায়িত হবে, না হলে তোমার খাতা মূল্যায়িত হবে না। তুমি রিটেনে 45 পাও আর কি পাও তোমার খাতাই তখন দেখবে না। সুতরাং আমাকে একদম খুব হাইলি প্রিপারেশন নিতে হবে হলো এমসিকিউ এর, কারণ এমসিকিউতে যদি আমি 1 থেকে 9000-এর মধ্যে সিরিয়ালের মধ্যে না থাকি তাহলে কিন্তু আমার রিটেন খাতা মূল্যায়ন করবে না। তো আমাকে তো আগে খাতা মূল্যায়ন করাইতে হবে। আর রিটেনের জন্য আমি ফিজিক্স ম্যাথের তো বললাম যে হচ্ছে কোশ্চেন ব্যাংকগুলো সলভ করলে এনাফ। এখন এই যে আমি বললাম ভার্সিটির জন্য আমাকে ম্যাজিক্যাল কনসেপ্ট জানতে হবে, কারণ এমসিকিউ গুলো তোমাকে আনসার করতে হবে 45 সেকেন্ডের মধ্যে। তো তোমার কি করতে হবে, এবং কোশ্চেনগুলো ট্রিকি হয়। তো এই জায়গায় যারা অনেক দিন ধরে কোশ্চেন প্যাটার্ন নিয়ে রিসার্চ করতেছে তারা কিন্তু জানে যে হচ্ছে কোন ধরনের প্রশ্নগুলো আসবে, যে অভিজ্ঞতাটা আমরা অনেক দিন ধরে আসছি, 10 বছর ধরে পড়াচ্ছি। তো এটা কিন্তু ক্লাসগুলো করলে তোমরা আজ করতে পারো। তো এই জায়গায় এই ম্যাজিক্যাল কনসেপ্ট জানতে হবে। 5 থেকে 10 সেকেন্ডে অঙ্ক কিভাবে করতে হয়, তবে এক একটা অঙ্কের জন্য এক একটা সূত্র দিয়ে না, বরং অনেকগুলো সূত্রের পরিবর্তে একটা কনসেপ্ট ব্যবহার করে এই কনসেপ্টগুলো তোমাকে শিখতে হবে। তো এই কনসেপ্টগুলো যখন তুমি জানবা এবং তোমার একদম বইয়ের রিয়েল কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে যাবে, বেসিক যে জিনিসগুলো যখন তোমার ক্লিয়ার হয়ে যাবে, তাহলে আমি এতটুকু বলতে পারবো তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চান্স কেউ আটকাইতে পারবে না। এরপরও আমরা একদম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার A to Z খুঁটিনাটি নিয়ে কথা বলবো ইনশাল্লাহ 12 তারিখ রাত 9টায়। তো সেই সময় তোরা সবাই থাকবি আশা করি। 12 তারিখ রাত 9টায় আমরা ভার্সিটির উপরে একটা স্পেশাল ওরিয়েন্টেশন ক্লাস করাবো। আচ্ছা, তোরা এখানে যারা আসিস তোরা সবাই যদি চাস, কালকে আমি সকাল 10টায় ফিজিক্স ভার্সিটি অ্যাডমিশনের উপরে একটা স্পেশাল ক্লাস নেব, যেটা আমার ব্যাচের ক্লাস। তো কালকে তোরা চাইলে ক্লাসটা করে দেখতে পারবি। তো তোরা যদি এখানে যারা আসিস সবাই যদি বলিস, কথা দিস যে ভাইয়া আমরা ক্লাস করতে রাজি আছি, তাহলে আমি এই ক্লাসটা ওপেন নিতে পারি। যে কালকে 10টায় যে হচ্ছে দেখবি যে হচ্ছে একটা ফিজিক্স কত সহজে শেখা যায়। আমরা যে ক্লাসগুলো করছি আমি এতটুকু বলতে পারবো যে আমার একটা টার্গেট হচ্ছে আমি প্রত্যেকটা টপিক সবচেয়ে সহজে শেখাবো, কম কনসেপ্ট দিয়ে শেখাবো এই জিনিসটা। আর এখানে আমার একটা ভার্সিটি ব্যাচ শুরু হয়ে গেছে।
তো এই ভার্সিটি ব্যাচে এখন তোরা যদি কেউ এনরোল করতে চাস, একদম আমরা বেসিক থেকে শুরু করে, যার অনেকে বলতেছিস যে তোর বেসিকে গ্যাপ আছে, কনসেপশন ক্লিয়ার নাই, আমরা এখানে ধরে ধরে প্রত্যেকটা কনসেপ্ট ক্লিয়ার করব। প্রতিদিন যা পড়াবো তারপরের দিন তার উপর পরীক্ষা হবে। একই টপিকের উপরে আমি 2বার ক্লাস দেব, একটা হবে ফেসবুক লাইভে, আরেকটা হবে ইউটিউব প্রাইভেট প্লে লিস্টে। হ্যাঁ, তাহলে এই যে এই ব্যাচগুলোতে এখনো কিস্তিতে পেমেন্ট করে ভর্তি হওয়ার সুযোগ আছে। ফুল ফিজিক্সের জন্য কোর্স ফি হলো 3000 টাকা, আর পুরো ম্যাথের জন্য কোর্স ফি হলো 3000 টাকা। তো এই 3000 টাকা যে একবারে দিতে হবে তা না, 1000 টাকা করে পে করে তোরা এখন এই ভার্সিটি ব্যাচে জয়েন করতে পারবি চাইলে। হ্যাঁ, তো এই সুযোগটা হয়তো আমি আর 1-2 দিন রাখবো, এরপরে তোকে কি করতে হবে, একবারে অ্যাট এ টাইম ফুল পেমেন্ট করে তারপর তোর ব্যাচে এনরোল করতে হবে। তো এই জায়গায় সকাল 10টায়, কিন্তু সকাল 10টায় হ্যাঁ, যে এনরোল করতে হবে। তো তোরা যারা মনে করিস যে না ভাইয়ের কাছে আসলে আমরা প্রত্যেকটা জিনিস ইজি শিখতে পারবো, তোরা খুব দ্রুত এনরোল করে ফেল। প্রতিদিন এনরোল হচ্ছে, আজকেও ভার্সিটি ব্যাচে মোর দ্যান 20 স্টুডেন্ট এনরোল করছে আজকের দিনে, অর্থাৎ সকাল থেকে। তো দেখা গেছে যে কালকে হয়তো আরো অনেক বাড়বে। তো এই জায়গায় কন্টিনিউয়াস বাড়তেছে, আমরা অলরেডি 150+ হয়ে গেছে মনে হয় ভার্সিটি ব্যাচে। তো এখানে আমি গ্রুপের ডিটেলস দিয়ে দিছি, এখানে একটা পোস্ট দেখবি যে ভার্সিটি ব্যাচের। তো অ্যাজ সুন অ্যাজ পসিবল তোরা ভর্তি হয়ে ক্লাস শুরু করতে পারবি। আর যারা যারা মনে করিস যে শুধুমাত্র ম্যাজিক্যাল কনসেপ্টগুলো শিখতে চাস, শর্ট ট্রিক শিখতে চাস, তো তোদের জন্য একটা ব্যবস্থা আছে। ফুল ফিজিক্সের কোর্স ফি হলো 750 টাকা, পুরো ম্যাথের কোর্স ফি হলো 750 টাকা। তো এই ব্যাচে তোর কিন্তু আজকেই জয়েন করতে হবে, পরে এটা দেখা গেছে যে হচ্ছে আমি হয়তো 1000 টাকা কোর্স ফি বেড়ে যেতে পারে। তো যারা যারা জয়েন করতে চাস সেটা আমাকে একটু এখনই নক দিয়ে কনফার্ম করে ফেলিস। আমরা ইনশাল্লাহ একটা কি জানি বলে খুবই ট্রিমেন্ডাস কিছু করতে যাচ্ছি। এবং আমি এতটুকু বলবো, তোরা যারা এই ভর্তি প্রস্তুতির জন্য আমার উপরে যারা নির্ভর করবি, তাদের স্বপ্ন পূরণের জন্য আমি আমার জায়গা থেকে সর্বোচ্চটা করব। কারণ এই যে আমি তোদেরকে যে জিনিসগুলো দেবো সেটা তো 2 দিন 5 দিন বা 2 বছর 3 বছরের না, আমার 10 বছরের যেটা অর্জন, 10 বছরের ফুল লেকচার শিট, লেকচার ম্যাটেরিয়ালস সবগুলো তোদের জন্য উন্মুক্ত থাকবে। তো অনেক কথা হলো। তো ভার্সিটি যাদের টার্গেট সেটা নিয়ে তো আমরা একটা ওরিয়েন্টেশন ক্লাস করাবো স্পেশাল, আর কালকে 10টায় আমি তোদের শেষে তোদের আগ্রহের উপর ডিপেন্ড করে ডিসিশন নেব যে হচ্ছে 10টায় ক্লাস হবে কিনা। তবে 90% 95% সম্ভাবনা ক্লাস নেব ইনশাল্লাহ। আর হচ্ছে তোরা সবাই থাকিস। আর হচ্ছে মেডিকেল আর ভার্সিটি প্রিপারেশন একসাথে নিতে পারবি কিনা? হ্যাঁ, অবশ্যই একসাথে নিতে পারবি। তো মেডিকেলের অপশনের পাশাপাশি অবশ্যই ভার্সিটি রাখতে হবে, ইঞ্জিনিয়ারিং এর পাশাপাশি অবশ্যই ভার্সিটি রাখতে হবে। ভার্সিটিকে সাথে রাখতেই হবে, না হলে বোকামি হবে। ঠিক আছে, তাহলে আজকে আমাদের ক্লাসটা এই পর্যন্তই থাকবে। এতক্ষণ ধরে ভাইয়ের বকবকানি শোনার জন্য অনেক অনেক ধন্যবাদ। তোদের প্রতি অনেক অনেক দোয়া, ভালোবাসা, শুভকামনা। তোরা সবাই ভালো থাকিস, সুস্থ থাকিস, ভাইয়ের জন্য দোয়া করিস যাতে তোদের পুরো অ্যাডমিশন জার্নিতে তোদের সাথে একদম অতপ্রতভাবে সার্ভিস দিয়ে দিতে পারি, থাকতে পারি। তোদেরকে সত্যি ভালোবাসি, তোরা পিপিএস এর সাথে থাকিস, শিখিও শেখার সাথে থাকিস। তো সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ এত রাতে ক্লাসে জয়েন করার জন্য। ধন্যবাদ সকলকে, থ্যাংক ইউ অ্যান্ড লাভ ইউ অল।